ট্রাম্পের হুমকি দেওয়ার ব্যাপারটা নতুন কিছু না। এই লোকটা যখন থেকে রাজনীতিতে এসেছে, হুমকি দেওয়াটাই তার কূটনীতি। উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে, চীনকে হুমকি দিয়েছে, ইউরোপকে হুমকি দিয়েছে, কানাডাকে হুমকি দিয়েছে, মেক্সিকোকে হুমকি দিয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে হুমকির পরে অন্য দেশ একটু নরম হয়ে যায়, কারণ আমেরিকার শক্তিও অস্বীকার করার উপায় নেই। কিন্তু এবার কি হলো? এবার ট্রাম্প যে হুমকি দিয়েছে সেটা শুনলে গায়ে কাটা দেয়। মাত্র কিছুক্ষণ আগে ট্রাম্প বলেছে, আমরা ইরানের ওপর এত ভয়ঙ্কর হামলা করব যে ইরান স্টোন এজে চলে যাবে। এখন স্টোন এজ মানে কি? পাষাণ যুগ। মানে হাজার হাজার বছর আগে মানুষ যখন পাথর দিয়ে হাতিয়ার বানাতো, সেই যুগ। তো ট্রাম্প বলছে ইরানকে সেই জায়গায় ফেরত পাঠিয়ে দেব। এখন বন্ধুরা একটু ভাবো, এই হুমকিটা ছোট না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি যখন বলছে যে তোমাদের সভ্যতা মুছে দেব, এটা যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুতর। সাধারণত এরকম হুমকির পরে দেশগুলো আলোচনার টেবিলে আসে, কিছুটা ছাড় দেয়, একটা মধ্যস্থতা বের হয় বা মধ্যপন্থা বের হয়। কিন্তু ইরান কি করলো? ইরান চুপ করলো না, ইরান কাঁদলো না, ইরান মাথা নত করলো না। বরং ইরান এমন একটা জবাব দিল যেটা শুনে ট্রাম্পের মাথা হয়তো সত্যিই ঘুরে গেছে। ইরানের পক্ষ থেকে যে জবাবটা এলো সেটা পড়লে বা শুনলে এই দেশটাকে এত সহজে যে দাবানো যায় না সেটা বুঝতে পারবে। ইরান বলল, ট্রাম্প আমাদের স্টোন এজে নিয়ে যেতে চায়। আরে আমরা স্টোন এজে যাচ্ছি না, বরং তুমি তোমার সৈনিকদের কবরে পাঠাচ্ছ। এর পরেই এলো সেই কথাটা যেটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। তো ইরান বলল, হলিউডের সিনেমা দেখে দেখে তোমাদের মাথা বিষিয়ে গেছে। মাত্র 250 বছরের ইতিহাস নিয়ে তোমরা 1000 বছরের সভ্যতাকে শেষ করতে চলেছ। বন্ধুরা, এই একটা বাক্য ইরান যা বলল সেটা শুধু কূটনৈতিক জবাব না, এটা একটা ঐতিহাসিক সত্য। ভাবো একটু, আমেরিকা স্বাধীন হয়েছে 1976 সালে, মানে আমেরিকার বয়স মাত্র 250 বছর। আর ইরান মানে পার্সিয়া, তার সভ্যতা 6000 বছরেরও বেশি পুরনো। যে আকেমেনিড সাম্রাজ্য, সাসানিড সাম্রাজ্য, ইরানি শিল্প, ইরানি সাহিত্য, কবি হাফিজ, রুমি, এই সব তখনকার যখন আমেরিকা বলে কোনো দেশ হয়েছিল না মানচিত্রে। তো ইরানের এই জবাবটা একটা গুরুত্বপূর্ণ, বলতে পারেন যে মনস্তাত্ত্বিক যুদ্ধ। ট্রাম্প বলছিল আমি তোমাকে পাষাণ যুগে ফেরত পাঠাবো, আর ইরান বলছে ভাই, তোমার তো নিজের ইতিহাস মাত্র 250 বছর, তুমি কোন মুখে কথা বলছো? আর এই জবটার প্রভাব কিন্তু শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ না, গোটা মুসলিম বিশ্ব, গোটা এশিয়া এই জবটা দেখেছে। এবং অনেকে মনে মনে হাততালি দিয়েছে, কারণ বহুদিন ধরে আমেরিকার এই দাদাগিরি চলছে এবং কেউ সরাসরি মুখের ওপর এভাবে বলতে পারেনি। আর এটাই সমস্যা ট্রাম্পের জন্য। কারণ হুমকি তখনই কাজ করে যখন সামনের লোক ভয় পায়। যদি সামনের লোক নাই ভয় পায়, তাহলে হুমকি দেওয়া তো আরো লজ্জাজনক হয়ে যায়। বন্ধুরা, এখন আসি একটা গুরুত্বপূর্ণ তথ্যে। আমেরিকা মিডল ইস্টে সৈন্য পাঠিয়েছে। অনেকে দেখেছো খবরে, কয়েকশো, কয়েক হাজার সৈনিক গেছে। আমেরিকা ড্রামা করছে যে দেখো আমরা কত বড় শক্তি। কিন্তু এর বিপরীতে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বললেন, একবার শোনো। তো তিনি বললেন, আমেরিকার সেনা যদি আমাদের দেশে ঢুকে স্থল যুদ্ধ শুরু করার চেষ্টা করে, তাহলে আমাদের দেশের 70 লক্ষ মানুষ হাতে অস্ত্র নিয়ে দাঁড়াবে। 70 লক্ষ, এই সংখ্যাটা একটু মাথায় রাখো বা মাথায় ধরে রাখো। আমেরিকার যে কয়েকশো বা কয়েক হাজার সৈনিক পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে 70 লক্ষ মানুষ। এটা কোনো সেনাবাহিনীর সাথে যুদ্ধ না, এটা একটা পুরো জাতির সাথে যুদ্ধ। আর তিনি যেটা বললেন সেটা আরো তাৎপর্যপূর্ণ। যখন নিজের দেশ রক্ষার সময় আসে, তখন আমাদের প্রতিটা মানুষই সৈনিক হয়ে যায়। তুমি আমাদের ঘরে হামলা করলে পুরো পরিবারের মুখোমুখি হতে হবে। এই কথাটা আসলে ইতিহাস বলছে। ভিয়েতনামে আমেরিকা কি করেছিল মনে আছে? আফগানিস্তানে কি হয়েছিল? সেখানেও গেরিলা যুদ্ধে আমেরিকা হেরে গিয়েছিল। কারণ নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা
আর একটা জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা, এই দুটো সম্পর্ক আলাদা জিনিস বা সম্পূর্ণ আলাদা জিনিস। ইরানি স্পিকার মূলত সেই কথাটাই বলেছেন। তোমরা হলিউডের সিনেমা দেখো, আমেরিকার সেনা কিভাবে মিশন চালিয়ে যেতে, কিন্তু বাস্তবে সেই গল্প অনেকটা অন্যরকম। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি যেটা অনেকে এড়িয়ে যাচ্ছেন। এটা ঠিকই যে ইরান হুঁশিয়ারি দিচ্ছে, পাল্টা জবাব দিচ্ছে, কিন্তু বাস্তবেও ইরানের ভেতরে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এটাও সত্যি। সবচেয়ে সাম্প্রতিক খবর হলো তেহরান থেকে অন্যান্য প্রদেশকে সংযুক্ত করা 3টি বড় ব্রিজে হামলা হয়েছে। এই ব্রিজগুলো ধ্বংস হওয়ার ফলে রাজধানী থেকে বাইরে সাপ্লাই যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এটা একটা ক্লাসিক যুদ্ধ কৌশল। সরাসরি শহরে হামলা না করে যোগাযোগ ব্যবস্থায় ভেঙে দাও, তাহলে ভেতর থেকে চাপ তৈরি হয়। এর আগের সপ্তাহে দুটো বড় স্টিল কোম্পানিতে হামলা হয়েছিল। সেই দুটো কোম্পানি এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কতটা লোকসান হয়েছে সেটা রেড ক্রিসেন্টের টিম যারা মাঠে কাজ করছে তারা বলছে। এখন অনেকে প্রশ্ন করে আল জাজিরা বলছে না কেন। দেখো বন্ধুরা, আল জাজিরা বা যে কোনো মিডিয়ার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে, কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি এটা একটা মানবিক সংগঠন যারা নিরপেক্ষভাবে কাজ করে, যারা মাটিতে দাঁড়িয়ে সাহায্য করছে, তারাই বলছে কতটা ক্ষয়ক্ষতি বা ক্ষতি হয়েছে। তাহলে ছবিটা কিরকম? ইরান বাইরে শক্ত দেখাচ্ছে, হুমকির জবাব দিচ্ছে, এটা সত্যি। আবার ভেতরে ইরানের অবকাঠামোতে আঘাত পড়ছে, এটাও সত্যি। এই দুটো সত্যকে একসাথে বুঝতে না পারলে পুরো ছবিটা বোঝা যাবে না। বন্ধুরা, এবার আসি একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্টে। ট্রাম্পকে শুধু ইরান চ্যালেঞ্জ করছে না, ইউরোপও মুখ ঘুরিয়ে নিচ্ছে। সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ফ্রান্স এরা আগেই আমেরিকার সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। এবার সেই তালিকায় যোগ দিল অস্ট্রিয়া। আমেরিকা অস্ট্রিয়াকে বলেছিল, আমাদের সামরিক বিমান চলাচলের জন্য তোমাদের আকাশসীমা ব্যবহার করতে চাই। তো অস্ট্রিয়া কি করলো? অস্ট্রিয়া সরাসরি না বলে দিয়েছে। এখন এটা অনেকের কাছে ছোট খবর মনে হতে পারে, কিন্তু এটা আসলে অনেক বড় ঘটনা। ন্যাটোর মিত্র দেশগুলো আমেরিকার সামরিক অভিযানে সহযোগিতা করতে রাজি নয়। এটা কয়েক দশক আগে ভাবা যেত না। এটা কি দিচ্ছে? ইউরোপ বুঝতে পারছে যে এই সংঘাতে জড়ালে তাদের নিজেদের অর্থনীতি, তাদের নিজেদের নিরাপত্তা বিপদে পড়বে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। ইউরোপের শিল্প কারখানা চলে তেলের ওপর। তাই ইউরোপ এখন হিসেব করছে, আমেরিকার সাথে থাকবো নাকি নিরপেক্ষ থাকবো। বন্ধুরা, আসি একটা গুরুত্বপূর্ণ আপডেটে। ইতিহাসে প্রথমবারের মতো হিজবুল্লাহ 1 টন ওয়ারহেডের মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করেছে। 1 টন ওয়ারহেড, একটু বোঝো এর মানে। সাধারণ মিসাইলের চেয়ে এটা কতটা শক্তিশালী। ইসরায়েল নিজেদের মিডিয়ায় সেন্সরশিপ করে রেখেছে, তাই ক্ষয়ক্ষতির হিসেব ছবি বাইরে আসছে না। কিন্তু প্রমাণ কি? প্রমাণ হলো ইসরায়েলের নিজেদের রক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া। ইসরায়েলের রক্ষামন্ত্রী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমকে হুমকি দিয়েছেন, তুমি যা করছো তার পরিণাম এতটাই ভয়ঙ্কর হবে যে তুমি সেটা দেখার জন্য পৃথিবীতে থাকবে না। এই কথাটার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ এত রাগ নিয়ে এরকম কথা বলে, মানে তার আসলে অনেক বড় ক্ষতি হয়েছে। কারণ যদি সত্যিই ইসরায়েলের কিছু না হতো, তাহলে এই আতঙ্কিত হুমকি আসতো না। মাথা ঠান্ডা রেখে কূটনীতি হতো। বন্ধুরা, আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে, যেটা সরাসরি আমাদের দেশ অর্থাৎ ভারতকে প্রভাবিত করেছে। ব্রিটেন এখন 35টি দেশকে ডেকেছে স্ট্রেট অফ হরমুজ খোলা রাখার কৌশল ঠিক করতে। ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভার্চুয়ালি এতে যোগ দিচ্ছেন। এখন স্ট্রেট অফ হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীর প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। ভারত তার মোট তেলের একটা বড় অংশ এই পথ দিয়ে আনে। যদি এই পথ বন্ধ হয়, তাহলে তেলের দাম রকেটের মতো উঠবে, পেট্রোলের দাম বাড়বে, মাল পরিবহনের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। মানে এই যুদ্ধের আগুন সরাসরি আমার বা আর তোমার রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবে। তাই ভারত নিরপেক্ষ থেকে এই বৈঠকে যোগ দিচ্ছে। কারণ ভারত চায় না হরমুজ বন্ধ হোক, না আমেরিকার কারণে না ইরানের কারণে। তো বন্ধুরা, সব মিলিয়ে ছবিটা এরকম যে ট্রাম্প হুমকি দিচ্ছে,
ইরান পাল্টা হুমকি দিচ্ছে, ইউরোপ সরে যাচ্ছে, হিজবুল্লাহ নতুন মাত্রায় হামলা করছে, আর মাঝখানে দাঁড়িয়ে গোটা দুনিয়া চিন্তায় পড়ে গেছে যে এর শেষ কোথায় গিয়ে হবে। আর বন্ধুরা, এই পরিস্থিতির ওপর নজর রাখতে থাকো, কারণ এটা শুধু মিডল ইস্টের যুদ্ধ না, এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থারও জন্ম হওয়ারও একটা যন্ত্রণা ধরতে পারেন। পরে পর্বে আরও আপডেট নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত।